প্রিয় দর্শক, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লেখক হয়ে ওঠার গল্প। আজকে আমাদের মাঝে এমন একজন ব্যক্তিকে নিয়ে উপস্থিত হয়েছি যিনি বাংলা সাহিত্যে দীর্ঘ সময় কাজ করেছেন। আর এই কাজ করার সুবাদে তিনি যেমন আপনাদের প্রিয় লেখক হয়ে উঠেছেন, ঠিক তেমনভাবে এই দেশের পাঠকদের কাছে তিনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে সুপ্রতিষ্ঠিত। এই এমন একজন মানুষকে নিয়ে আপনাদের সামনে এসেছি যে তার লেখক কীভাবে হলেন, এই লেখালেখি করতে এসে কী ধরনের বাধা সম্মুখীন হয়েছেন এবং সফলতা কী পেয়েছেন, আনন্দ কী পেয়েছেন, আপনাদের এই সব বিষয় নিয়ে আমি এখন কথা বলছি। আমাদের সবারই প্রিয় লেখক, তার সফলতার কথা আপনাদেরকে শোনাবো। তিনি অনেক বই তার প্রকাশিত হয়েছে। এই সকল বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি ডাকপত্র টিভির এই আয়োজন লেখক হয়ে উঠল গল্প। আমরা যার সামনে মুখোমুখি হচ্ছি, যার কাছে আপনাদেরকে নিয়ে এসেছি, তিনি হচ্ছেন ইউসুফ বাসার আকাশ, আমাদের প্রিয় মানুষ, প্রিয় লেখক। আচ্ছা আকাশ ভাই, আপনি তো দীর্ঘ সময় লেখালেখি করছেন, এই লেখালেখির পোকটা আপনার মাথায় কীভাবে ঢুকলো? আসলে ধন্যবাদ শাহেদ ভাইকে, ধন্যবাদ আপনার ডাকপত্র টিভি চ্যানেলের। আসলে লেখক হয়ে উঠেছি কি না এটা আমি জানি না। আচ্ছা, এটা পাঠক বলবে। জি জি। আমার এই ছোট্ট জীবনে লেখালেখিতে আসাটা, প্রেরণার যে জায়গাটা, সেটা হচ্ছে আমার বাবা। আচ্ছা আচ্ছা। আমার বাবা একজন সাংস্কৃতিক মনা মানুষ ছিলেন। তিনি প্রচুর বই পড়তেন। তার যুবক বয়সে বাম সংগঠন করার কারণে সাহিত্য সংস্কৃতি অঙ্গনে তার খুব বিচরণ ছিল। তো বাম যারা করে তারা কিন্তু প্রচুর বই পড়ে। প্রচুর, বাবা খুব বই পড়তেন। তো বাবার যখন কথা বলতেন, বাংলা ভাষার যে শ্রুতিমধুর শব্দগুলো বাবার মুখে আমি শুনতাম। মানে অন্য মানুষের, সাধারণ মানুষ বা অন্য মানুষ যেভাবে কথা বলে, আপনার বাবার কথাটা ডিফারেন্স ছিল। শিক্ষিত মানুষ ছিলেন। তো সেই জায়গা থেকে আমার সাহিত্যের যে বইগুলো পড়া বাবার থেকে শুরু করা। তারপরে এক সময় এসে খুব ছোট বয়সেই আমি লেখালেখি শুরু করি। আচ্ছা, কত বয়সে? ছোট বয়স বলতে আমি তখন ক্লাস 7 বা 8 পড়ি। তখন থেকে আমি কবিতা লিখি। মানে প্রেমে টেমে পড়ে এরম না? ওই তখনও প্রেম বলতে আমি কিছু বুঝি না। অনেকেই বলে যে কবিরা প্রেমে পড়লে কবিতা লেখে, সেই হিসেবে সেটা আমার আসলে আপনার বেলায় ঘটে নাই। আমার লেখাগুলো যদি আপনি দেখেন, আমি মানুষ ও মানবতা নিয়ে লিখি। আচ্ছা আচ্ছা। আমার লেখাগুলো প্রেম সব মানুষের জীবনেই তো আছে। জি জি। প্রেম একটা এমন একটা ব্যাপার যেটা মানে মানব হৃদয়ের মানে স্পর্শ করার মতো যতগুলো বিষয় আছে মানব জীবনে, প্রেম হলো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জি। প্রেমটা হচ্ছে একটা অবিনশ্বর চিরন্তন বিষয়। জি। এটাকে এড়িয়ে যাওয়ার মতন সুযোগ নেই। জি। সেটা বলেন স্রষ্টা প্রেম, নারী প্রেম, আপনার জীবন ঘটিত যে বিষয় আশয়গুলো আছে, পরিবার, পরিজন, বিভিন্ন রকম প্রেম দ্বারাই আমরা আবদ্ধ। এর বাইরে আমাদের যাবার সুযোগ নেই। তবে আমার কবিতাগুলো, আমার ছোট গল্পগুলো, এগুলো মানুষ এবং মানবতার যে উপাদানগুলো আছে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করে আছে। সেটা কতটুকু হয় আমি বলতে পারবো না, এটা আমার পাঠকই বলতে পারবে। আমার যে নাটকগুলো পর্যন্ত মানে মঞ্চস্থ হয়েছে, আপনার টেলিভিশনে প্রচারিত হয়েছে, আপনি আমার নাটকগুলো দেখলে বুঝবেন যে সেখানে প্রকৃতি আছে, প্রেম আছে। তো আমি প্রকৃতি, প্রেম দুটো নিয়েই কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাস্তবতা হলো যে সাহিত্যে আমার যে বিচরণ, আমি সাহিত্যিক নই, তবু আমাকে কেউ কেউ সাহিত্যিক বলে, তবে আমি একজন সাংস্কৃতিক কর্মী। আচ্ছা।
আমি যে একজন সাংস্কৃতিক কর্মী এটা আমি খুব জোর দিয়েই বলতে পারি এবং বলি। জি সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে আমি আপাদমস্তক কাজ করি। জি এর জন্য আমি বলি আমি একজন সাংস্কৃতিক কর্মী। আচ্ছা, আপনার এই যে আপনি যে ছোটবেলাতে লেখালেখি, আপনার প্রথম কবিতাটা বা প্রথম লেখাটা কিভাবে কখন প্রকাশ হয়েছে, কোথায়? আমার ছোট সময় অনেক ছোট ছোট খুব ছন্দের বিষয়গুলো নিয়ে আমি কিছু কবিতা লিখতাম। তো লেখাগুলো ওইভাবেই খাতাপত্র পড়ে থাকতো, নষ্ট হয়ে যেত। একটা সময় আমার গ্রামের বাড়ি ঢালারচর। জি ঢালারচর আমার যে বাড়িটা, আমার বাড়ির সাথেই আমার বাবা 3 বিঘা জমি স্কুলের জন্য দান করেন। আচ্ছা তো আমাদের স্কুলে এক হেডমাস্টার, এখন নামটা ভুলে গেছি, প্রায় আজ থেকে প্রায় 35 বছরকার কথা। আচ্ছা। মনে পড়ছে, সুলতান ভাই। আচ্ছা সুলতান ভাই একদিন বলল যে, আকাশ ভাই আপনি এত ভালো লেখেন, আপনি লেখাগুলো ছাপান না কেন? আমি বলি, এ ছাপা কী হবে? তখন আমার এই ছাপানোর প্রতি আমার কোনো আগ্রহ ওই বিষয়টা খুব আগ্রহ ছিল না। না, ছাপাই কী হবে, ছাপা কী হবে, আমি লিখি। আমি সবসময় লেখার চেয়ে পড়াটার প্রতি ঝোঁক বেশি, ঝোঁক বেশি। পড়াশোনাটা আমি বেশি করার চেষ্টা করি। তো বললো যে, না আপনার লেখাগুলো খুবই ভালো, চলেন তো একটু কাশীনাথপুরে যাই। জি তো কাশীনাথপুরে মুক্তিযোদ্ধা রানা ভাই, উনি খুব ভালো লেখালেখি করতো। আচ্ছা আচ্ছা হঠাৎ করে একদিন সুলতান ভাই আমার রানা বাড়ির কাছে নিয়ে গেল। রানা বাড়ির কাছে নিয়ে যাওয়ার পর রানা ভাই একটা পত্রিকা সম্পাদনা করতেন, নিটল ম্যাট থেকে কিছু পত্রিকা সম্পাদনা করতেন। সেই সুবাদে রানা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়ে যায়, লেখালেখি শুরু হয়। আমার প্রথম যে কবিতাটা ওইখানে ছাপা হয়, মানে ওনার পত্রিকা, ওনার পত্রিকা, এটা মানে আঞ্চলিক পত্রিকা যেটা আমরা বলি। আঞ্চলিক পত্রিকা। ওইটা আঞ্চলিক পত্রিকা হলে খুব সুনামধন্য পত্রিকা। জি হ্যাঁ, এটা কত সালের দিকে? এই সালটা আপনার তখন আপনি কৃষি বলেন? 93 দিকে। আমি 93 ব্যাচ। আচ্ছা 93 দিকে। তো তখন আমার যে পত্রিকায় যে কবিতাটা ছাপা হয়, ওই কবিতাটা আমার মনে আছে। জি কবিতাটা এক লাইন শুনি। কবিতাটা এইরকম: এসেছি সোহাগ তোমাদের মাঝে, দেব কি দেবার কিছু নেই, এনেছি এক বুক ভালোবাসা, গ্রহণ করো তাই। এনেছি লিপি, দিয়েছি তার মাঝে তোমাদের শুভ্র ভালোবাসা। আমি নহি লিপিকর, নহি পণ্ডিত, আমি একজন অতি সাধারণ, তোমাদের দিতে চাই ভালোবাসা। তোমাদের যেখানেই উন্মুক্ত আকাশ, আমাকে সেখানে চাই চির বিকাশ, হতে চাই সেখানে ভাস্বর নক্ষত্র, এই দুয়ার পাত্র। বাহ, প্রিয় দর্শক, প্রথম প্রিয় দর্শক, আমরা দেখছেন যে তা তো প্রায় কত বছর হবে? এটা আপনার 93, তো 93 হিসাব করলে 31-32 বছর আগেকার কথা। দেখেন যে 30-31 বছর আগেকার সেই কবিতাটা আজও তার মনে আছে। এই যে একজন লেখকদের দীর্ঘ সময়ের দীর্ঘ পথ চালায়, তা আসলে সেই কবিতাটা যখন প্রকাশ হয়েছিল সেটা কেমন, আপনার অনুভূতিটা কেমন লেগেছিল? এইটা একটা ব্যাপার, এটা একটা হচ্ছে প্রথম কবিতাটা। আমার কবিতাটার নাম ছিল ভাস্কর। পরবর্তীতে আমি 98-তে ভাস্কর নামে আমার একটা কাব্যগ্রন্থ প্রকাশিত, মানে ওই কবিতার নামকরণ করি। আমার প্রথম, কারণ এই প্রথম সন্তানের যে ওইটাই আর কি, এইটাই। ওই বইটার কপি শেষ হয়ে গেছে। তো মানে কবিতাটা প্রকাশ হওয়ার পরে আমার ওই কবিতাটা, ওই পত্রিকা, আমার বেশ কয়েকটা পত্রিকা দিয়েছিল। দেওয়ার পর ওটা আমি যে কতজনকে দেখিয়েছি যে আমার একটা কবিতা ছাপা হয়েছে, মানে এটা আমার জন্য মানে একটা টার্নিং পয়েন্ট ছিল। তো তখন তো আমার গ্রামে আসলে একজন কবি, এই শব্দটা খুব সম্মানের ব্যাপার ছিল। আমি খুব যে অঞ্চলে ছিলাম, জন্ম আমার খুবই অবহেলিত অঞ্চল, গ্রাম, একটা দুর্গম গ্রাম। তো যখন ওই কবিতাটা, ওই বইটা, আমার পত্রিকাটা কারো পড়ে দেখতো, যে শিক্ষিত মানুষগুলো ছিল, তারা আমার দিক নির্বাক হয়ে তাকাই থাকতো যে আমাদের আকাশ ও কবি হয়ে উঠছে, লিখতে পারে, এবং তা প্রকাশিত হয়েছে। হ্যাঁ, প্রকাশিত হয়েছে। তারপর তো সময়ের স্রোতে
এই যে লেখালেখিটা আমি এমনভাবে আঁকড়ে ধরলাম, আমি সংসারটাকেও লেখালেখির কারণে অতটা জোর দিয়ে করতে পারিনি। না, এটা আমারও হয় না, আমারও সংসার হয়নি, মানে কোনোভাবে হয়েছে মানে যেমন তেমনভাবে হয়েছে, এটা পারিপার্শ্বিক চাপের কারণে হয়েছে। কিন্তু আমাকে যদি একা বলতেন যে সংসার করো, ওইভাবে হতো না। কিন্তু এই পরিবারের ভাই বোন এদের চাপে যেটুকু হয়েছে এদের কারণে হয়েছে, কিন্তু টানটা কিন্তু ওখানে থেকে গেছে, আমার লেখালেখির টানটা ওখানে থেকে গেছে। তারপরে একটা সময় এসে দেখলাম যে আমার তো শিল্পের দায় আছে, সমাজের দায় আছে, আমার তো এই সমাজ নিয়ে কাজ করার দরকার, সমাজ আমার কাছে কিছু চায়। হ্যাঁ, তখন আমি এই কাজগুলো খুব জোরে সোরে করা শুরু করলাম। এটা আমার অনেক শ্রম ঘাম গেছে এখানে। আমি ওইখানে সৃজন নামে, কাশিমপুর থাকাকালীন সৃজন নামে একটা সাহিত্য পত্রিকা করতাম। তখন 95 সালে সাহিত্য পত্রিকা সম্পাদনা করতাম। আমার সাহিত্য পত্রিকাটা খুব ভালো চলতো এবং ভালো ভালো লেখকরা এখানে লেখা দিতেন। যখন আমি দেখলাম যে আসলে এই যে ভালো ভালো বড় বড় লেখকদের আমি লেখা ছাপছি, তখন আমার ভিতরে চিন্তা হলো যে আসলে ভালো ভালো লেখকদের একটা লেখার পরেও তারা কতটুকু সন্তুষ্ট হয়। ওই একটা লেখা তার ছাপা হয়েছে, অত বড় কোনো ব্যাপার না তাদের কাছে, তাদের অনেক লেখা ছাপা হয়। তখন আমার মাথায় আসলো যে আমার লেখা ছাপতে হবে যার লেখা কখনোই ছাপা হয়নি, একটা তৃণমূলের কবিদের, অজপাড়াগা যে কবিগুলো ধুলায় পড়ে আছে, আমি ওই কবিদের লেখা ছাপাবো। তখন 98 সালে আমি রাজবাড়ী থেকে প্রথম সাহিত্য উন্মেষটা এখানে আছে। হ্যাঁ, সাহিত্য উন্মেষটা এখানে আছে। এই যে সাহিত্য উন্মেষ, এটা আমি শুরু করি। এটা অনেক কপি আছে। হ্যাঁ, সাহিত্য উন্মেষটা আমি শুরু করি। এটা কি আপনার প্রথম মানে সম্পাদনা? দ্বিতীয় সম্পাদনা এটা। দ্বিতীয়, এর আগে একটা সৃজন, আগে সৃজন ছিল, সাহিত্য উন্মেষ তারপরে। তারপরে রোদ্দুরের জন্য একটা ইয়া ছিল। তারপরে তো আপনি জানেন যে মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদপত্র কাব্যকথার অনুরণন, যেটা রাজবাড়ীর জেলার অন্যতম সাহিত্য পত্রিকা বা ম্যাগাজিন, এটা আমি সম্পাদনা করি। এখন আমি এটার সম্পাদনার দায়িত্ব ভারে আছি। তো গল্প তো লেখক হয়ে ওঠার গল্প বলতে গেলে অনেক কিছু। না, ওটাই আমি আসলে আমার কাছে কি মনে হলো যে আপনি যে কথাটা বললেন না আকাশ ভাই, আমি আসলে চিন্তা করলাম যে আমরা টেলিভিশনে, ইলেকট্রনিক মিডিয়ায় আমরা কিন্তু লেখকদের কোনো কাজ নেই, কারণ লেখকদের কাজ হলো ক্যামেরার পিছনে। আমরা কিন্তু সবসময় ক্যামেরার পিছনে থাকি, ক্যামেরার সামনে কিন্তু আমরা খুব একটা থাকি না। আমরা যখন, আপনি নাটক যখন করেন, যারা অভিনয় করে তাদেরকে কিন্তু আপনি অভিনয় করাচ্ছেন, কিন্তু তখন কিন্তু আপনি ক্যামেরার পিছনে। আপনার বইটা, এই যে একটা বই আপনার, এই যে রৌদ্র ঘেরান, এটাও কিন্তু খালি বইটাই দেখতেছে, কবিতাগুলি পড়তেছে, কিন্তু লেখক দেখতেছে না। আমার কাছে অনেক সময় হয়ে গেছে কি যে লেখকের সামনে দিয়ে চলে যাচ্ছে, আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি চিনছি না যে এটা আকাশ ভাই। ঠিক আছে, তো এই কারণে আমার কাছে মনে হলো যে না, আমাদের লেখককে একটু মিডিয়ার সামনে নিয়ে আসি, যাতে পাঠকরা চিনতে পারে যে হ্যাঁ এই তো লেখক। আমরা লেখকের বই কিনতেছি, ধরেন আপনার লেখকের বই কিনতেছেন আপনি, আমরা কিন্তু অনেকেরই লেখক চিনি না। তো সেই কারণেই আমার কাছে মনে হলো যে না, আমাদের বোধহয় একটু মিডিয়ার সামনে আসার দরকার, আমাদেরকে একটু কথা বলার দরকার। তো এই কারণেই কিন্তু আমি লেখক হয়ে ওঠার গল্পটা শুরু করেছি। তাই আপনার যে এই যে বই, এই যে একটা বই দেখলাম বেদনার ঘেরান, আর কি বই আপনার বেরিয়েছে? বই আরও বই আছে, বেশ কয়েকটা বই আছে, হয়তো ওই যে বেশ দুইটা বইয়ের কপি এখন, মানে অনেক তো থাকে না, অনেক থাকে না। আপনার কৃষ্ণকলির আত্মকথা নিয়ে একটু গল্প আছে আমার। হ্যাঁ, আমরা এই বইটা নিয়ে কথা বলতে একটু বলেন দেখি। এই কৃষ্ণকলির আত্মকথা, এটা আমার একটা ছোট গল্পের নাম। ও, ছোট গল্পের নাম। আমার এই ছোট, এটা তো কবিতার বই। এটা কবিতার বই, এটা হচ্ছে গল্পের বই। এখানে 8টা ছোট গল্প আছে, 8টা ছোট গল্প আছে। আচ্ছা, আমি আরো কিছু বই যদি যা থাকে একটু দেখাই দর্শকদের। আরেকটা বই, এই আরেকটা বই, এটা কি স্বপ্ন বিহগ, এটা সংগ্রহিত কবিতার বই। আচ্ছা, আরেকটা বই, আরো বিভিন্ন বইগুলো আছে। তো এটা নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, এইখানে 8টা কবিতা আছে। এই 8টা কবিতা, ছোট গল্প আছে। এই 8টা ছোট গল্প বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় এটা ছাপা হয়েছে এই গল্পগুলো, এবং ওপার বাংলাতেও এই গল্পগুলো ছাপা হয়েছে।
তো সেই জায়গা থেকে আমার ওই সময় আজকে থেকে প্রায় 10 বছর আগে কৃষ্ণকলির আত্মকথা এই ছোট গল্প, মানে এটা তো 2019-এ বেরিয়েছে, 19-এ বেরোয়েছে, কিন্তু গল্প তার 19-এ না, তার আরো তাই সেটাই বলছি যে 10 বছর আগে আমার এই কৃষ্ণকলির আত্মকথা যে গল্পটা, ও গল্পটা কলকাতা থেকে ছাপা হওয়ার পরে ওইখানেও খুব সুনাম কুড়ায়। আচ্ছা, এটা হিন্দু ধর্মের একটা অবয়ব আছে গল্পটার মধ্যে। এই গল্পটা দীর্ঘদিন বিভিন্ন পত্রিকায় ছাপা হয়, ঢাকা থেকে, কলকাতা থেকে, বাংলাদেশের বিভিন্ন পত্রিকায়। তো একদিন হঠাৎ করে নাট্য পরিচালক শ্রাবণ চক্রবর্তী দীপু, আপনারা তার নাম হয়তো শুনেছেন, সে চলচ্চিত্রে এবং নাটকে কাজ করে। আচ্ছা, সে নাটক লেখে, নাটক পরিচালনা করে এবং অভিনয় করে। খুব মানে সর্বসাচী একজন মানুষ নাটক জগতে বলা যায়, নাটক এবং চলচ্চিত্র দুই জগতেই সে কাজ করে। আচ্ছা, ও আমার খুব স্নেহের, আমার খুব এখন খুব কাছের আমার। তো আমাকে ওর বাবার সাথে আমার খুব সুসম্পর্ক, বাবা মার সাথে। ও একদিন বলল, কাকা আমি আপনার এই ছোট গল্পটা নাট্যরূপ দিতে চাই। আচ্ছা, এটা আমার খুব প্রিয় একটা ছোট গল্প, আমি এটাকে নাট্যরূপ দিতে চাই। তো তখন আমি বললাম যে হ্যাঁ দিতে পারো, এটা তো সমস্যার কিছু নেই। তখন এই নাটকটা আপনার নাট্যরূপও দিল। দেওয়ার পর এই নাটকটা কাজ করেছে নায়ক সজল, অপর্ণা ঘোষ, অপর্ণা ঘোষ, আপনার শামিমা নাজনীন, মিলন ভট্ট, আপনার মিঠু, বর্দা মিঠু, হ্যাঁ। তো এরকম বেশ কিছু জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সব আর্টিস্টরা আমার এই গল্পটাতে কাজ করছে। গল্পটা কাজ হয়ে যাবার পর, এডিট যখন হয়ে গেল, সব কাজ হয়ে গেল, হওয়ার পরে বাংলাদেশের 5-6টা চ্যানেলে জমা দেয়। আচ্ছা, প্রযোজক জমা দেওয়ার একদিন পরেই প্রত্যেকটা চ্যানেল বলতেছে যে আপনার এই টেলিফিল্মটা আমরা নিব, আপনি এসে স্বাক্ষর করে যান প্রযোজককে। তো প্রযোজক আমাকে বললো যে ভাই আপনার গল্প তো প্রচণ্ড জনপ্রিয়তা পাইছে, প্রত্যেকটা চ্যানেলে আমার কাছেই চাচ্ছে। অনেক সময় আমরা গল্প জমা দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর ওয়েট করা লাগে, বসে থাকি, মানে গল্প দুর্বল হওয়ার কারণে অনেকেই আপনার গল্প দেওয়ার সাথে সাথে প্রত্যেক চ্যানেল বলতেছে আসেন স্বাক্ষর করে যান। তো তখন চ্যানেল আই বলছিল ওটাকে কেটে নাটক 43 মিনিটের নাটকে করবে, কিন্তু আমার গল্পটা আছে 63 মিনিট। আচ্ছা, তো তখন প্রযোজক বলল ভাই এটা কি করব, যদি আপনি এইটা মাছরাঙা টেলিভিশনে দেন তাহলে পুরো গল্পই যাবে, আর যদি চ্যানেল আইতে দেন তাহলে আপনার 43 মিনিট যাবে। আমি বললাম যে ভাই এটা তো আপনারও একটা এখানে আছে, চিন্তার ব্যাপার আছে, তবে আমি যেটুকু চাই সেটা আমি বলতে পারি, আর রাখবেন কিনা আপনার ব্যাপার। আমি চাই যে আমার পুরো গল্পটাই মানুষ দেখো। তখন টেলিফিল্ম হিসাবে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হলো। তো মানে প্রচণ্ড হলো, জনপ্রিয় হলো এই আমার এই নাটকটা মানে টেলিফিল্মটা। তো এখানে একটা ব্যাপার আছে, যখন শুটিং হচ্ছিল আমি সেখানে ছিলাম একটা জমিদার বাড়িতে, মানিকগঞ্জের ভিতরে একটা জমিদার বাড়িতে। তো সব আর্টিস্টের বসে কথা বলতেছিল, আমি আর্টিস্টদের ওইখানে সে সময়ও যাই নাই, আমি দূরে বসে আছি, আমার সাথে কয়েকজন লোক বসে আছে। তো হঠাৎ করে ওরা বলতেছে যে এই গল্পটা কি রবি ঠাকুরের? তো পরিচালক ওখানে বসছিল, না, বলতেছে না, এই যে লেখক উনিও লেখক। তখন সজল আর অপর্ণা আমার দিকে এগিয়ে আসলো যে ভাইয়া এটা গল্পটা আপনার? তা আমরা তো মনে হচ্ছে এটা রবি ঠাকুরের গল্পের মান দেখে এরকম মনে হয়েছে। তা আমি বললাম যে দেখেন এভাবে বলে না, রবি ঠাকুর আমাদের মানে আমাদের পথ প্রদর্শক, আমি কি তার ইসের যোগ্য না? তো না, আপনার গল্পের প্যাটার্নটা খুব ভালো, মানে এটার প্লটগুলো যেভাবে আপনার গল্পটা সাজিয়েছেন অসাধারণ। আমি বললাম ধন্যবাদ ভাই। তো ওরা মনোযোগ দিয়ে, মানে ওরা এত পরিশ্রম করে শুটিংটা করলো, মানে আমি ওদের কাজ দেখে অভিভূত হয়ে গেলাম।
অভিভূত হয়ে গেলাম যে এত এত পরিশ্রম দিয়ে ওরা তো মানে ওরা যে আজকে স্টার তৈরি হয়েছে এর পিছনে ওদের শ্রম, অবশ্যই, এক্স্যাক্টলি, ওদের শ্রম। ওরা গল্পটাকে একেবারে মনে, আমি দেখলাম যে ঢুকে গেছে, হ্যাঁ মনে প্রাণে নিয়েছে। আর পরিচালকও খুব পরিশ্রম করতেছে কিভাবে কিভাবে কাজ করা যায়। তো একটা স্মৃতি মনে পড়ে যে যখন কৃষ্ণকলি বিয়ের আসর থেকে উঠে যেয়ে নদীতে রাতে নদীতে ঝাঁপ দিল, তখন ওই শটটা নেওয়া হলো রাত তখন প্রায় 2টা বাজে। তখন অপর্ণা ঘোষ ওই সময় কাপড় চোপড় পরে নদীতে ঝাঁপ দেওয়াতে রেডি। আপনি দেখেন নদীতে ঝাঁপ দিচ্ছে একটা মেয়ে। আমাদের সাধারণ মেয়েরা তো ওইসব নদীর কিনারেই যাবে না। আর সে এমন একজন গুণী শিল্পী যে ওই সময় তার অভিনয়ের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে, নাটকের সিকোয়েন্সের প্রয়োজনে সে নদীতে ঝাঁপ দিচ্ছে ওই সময়। মানে তখন আমার মানে ওদের প্রতি একটা কৃতজ্ঞতা এসে গেল। আকাশ ভাই, এইটাই এর সাথে সাথে আমার কয়েকটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে যে আমরাও অনেকেই অনেক কিছু হতে চাই, যেটা আমাকে বারবার বলে যে আল মাহমুদ সাহেব বলেছিলেন তার একটা কথায়, তিনি বলছেন যে পার্ট টাইম দিয়ে কবি হওয়া যায় না। ওনার দৃষ্টিতে ওনাকে নিয়ে অনেকের অনেকভাবে মন্তব্য থাকতে পারে, আমি সেই মন্তব্যে যাব না। কিন্তু আমি বলতে চাই যে উনি বলেছে যে পার্ট টাইম দিয়ে কখনো কবি হওয়া যায় না, কবি হতে হলে ফুল টাইম, আই গিভ মেডিটেশন ফুল টাইম। তা এই যে মানুষ যে বড় হয়ে ওঠে, আমি অনেক মানুষের আত্মজীবনী পড়েছি, যে যারা বিখ্যাত মানুষগুলো তাদের আত্মজীবনী পড়ে দেখেছি যে আসলে তারা যে প্রতিষ্ঠিত হয়েছে, আলোকিত হয়েছে, খ্যাতিমান হয়েছে, আসলে এমনি না, মানে এটা নট অর্ডিনারি সাবজেক্ট, এটা পুরো জীবনকে। এই জন্য আমি কিন্তু 24 আওয়ার সাহিত্যের জন্য দিচ্ছি। যে সাহিত্যের জন্য দেওয়ার কারণে আমি আমার কথাই যদি আমি বলি, সেটা হলো যে আমি 30 বছর সাহিত্যের জন্য কাজ করেছি, ওই পার্ট টাইমের মতো আইসি গেছি, কিন্তু কন্টিনিউ আমি প্রায় 6টা বছর ধরে একেবারে 24 আওয়ার সংসার সব আমার ওয়াইফের হাতে ছেড়ে দিছি। তো এখন দেখা গেছে কি যে এই যে সিস্টেমের কারণে আমরা কিন্তু সফল হতে পারছি না। কথাটা বলছে যে ফুল টাইম ছাড়া কবি হওয়া যায় না। এইখানে একটা ব্যাপার আছে, মজাটা এই জায়গাটাই। দেখেন, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বা পৃথিবীব্যাপী অনেকেই লিখছে। আসলে লিখলেই তো একজন কবি হওয়া যায় না, লিখলে তার মধ্যে কবি সত্তা থাকতে হবে। আর যার মধ্যে কবি সত্তা আছে, সে পৃথিবীর যা কিছুই করুক, জি, তার সব কিছুর মধ্যে সাহিত্যের একটা চিন্তা কাজ করে, যে চিন্তাটা ওই এখানেই তাকে ধরে রাখে। জি, এদিক ওদিকে একটু সরানোরা করলেও কিন্তু সে মূল জায়গা কিন্তু সে এখানেই থাকে। এই জন্য আসলে এরা তো অনেক মানে চিন্তক মানুষ। জি, মানে তাদের কথা বলার যে ভঙ্গি, তাদের কথা বলার যে ব্যাপার, এটা তো নিচ্ছক কোনো কথা বলেননি তারা। আর আরেকটা মজার ব্যাপারটা হচ্ছে, আপনি শামসুর রহমানের কাছে, এই যে দুইজনের কাছে একই সময় দুটো কবি আমরা পেয়েছি। এটা হচ্ছে শামসুর রহমানকে পেয়েছি, ঠিক অপর পিঠে আল মাহমুদকে পেয়েছি। তো এই দুজন ব্যক্তি ভিতরে কিন্তু আমরা উপরেই যাই বলি, ভিতরে কিন্তু তারা খুব ভালো একজন বন্ধু ছিলেন। তো এখন দেখা গেছে যে আমি যতবারই শামসুর রহমানের কাছে গিয়েছি, আমি কখনো উনি আপনি ছাড়া কখনো তুমি বলেনি। এই যে প্রত্যেকটি মানুষকে আমরা কিন্তু তার চেয়ে অনেকেই বয়সে ছোট, আমরা নবীন মানুষ কেমন তো লিখতেছি, কিন্তু তারপরেও দেখছি যে তাদের যে আন্তরিকতা, তাদের যে উঠা, এই যে সৈয়দ শামসুল হক, তারপরে আমাদের সুফিয়া কামালকে পেয়েছিলাম আমি কিছুদিন আগেই, তার জন্মদিন। হ্যাঁ, তো এই যে কিছু মানুষকে পেয়েছি, আমি আসলে ভাবেছি যে এই মানুষগুলি বড় হওয়ার পিছনে আসলে কিছু কাজ আছে, একেবারে খালি বড় হয়নি, এত বড় প্রতিষ্ঠিত হয়েছে। সেটা মানে তার কর্মের উপরে, তার সৃষ্টার উপরে তারা বড় হয়েছে। আরেকটা বিষয় যে আপনার যে ওই মীর মোশাররফ হোসেন সাহিত্য পরিষদ নাকি, ওটা মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদ, এ দিয়ে আপনারা কি করতেছেন লেখকদের জন্য, ছোট নতুন লেখকদের জন্য? মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদ এটা বর্তমান রাজবাড়ী জেলায় অন্যতম একটা সাহিত্য। না, এটা আমি জানি যে অন্যতম। এর কর্মসূচি কি করতে? এটা আমাদের কাজ হলো মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের মুখপত্র কাব্যকথার অনুরণন। এটাতে আমরা কবি সারা বাংলাদেশের এপার বাংলা ওপার বাংলার কবি সাহিত্যিকদের মেলবন্ধন ঘটানো। আচ্ছা, 2 বাংলা লেখকদেরই লেখা ছাপাই আমরা এখানে।
আর ওই যে আমার যে ভিতর ভেদি যে দর্শন ছিল যে আমরা একবারে অজপাড়া গাই, অজপাড়া গায়ে এইসব লেখকদের লেখা আমরা খুব বেশি এখানে প্রাধান্য দিই। হ্যাঁ, ওই যে আপনার যে কথা প্রথম শুরুতে যে কথাটা বলছেন, লেখক হয়ে ওঠার গল্প, লেখক হয়ে ওঠার জন্য আমরা কিছু প্রেরণা জোগানোর চেষ্টা করি। আচ্ছা, সেটা কতটুকু পারি জানি না, তবে চেষ্টা করি। বিশেষ করে আমি, সালাম স্যার, আমরা দীর্ঘ বছর কোনো লেখকের নাম শুনলে কি হইলে ওই লেখক কোথায় আছে আমরা খুঁজতে খুঁজতে বাড়ি পর্যন্ত চলে যাই। বাহ, এটা খুব কঠিন ব্যাপার। আমার একটা কথা মনে পড়ে, একদিন আমি আর সালাম স্যার, এটা বালিয়াকান্দের ভিতরে এক কবি মারা গেছেন। আচ্ছা, মারা গেছেন, উনি খুব ভালো মাপের কবি ছিলেন। তো ওই কবির কি করতেন, অনেক সময় অনেকের সাথে তার বাহাস হতো, সাহিত্য সংস্কৃতি নিয়ে, ধর্ম নিয়ে বাহাস করতো। সে খুব জ্ঞানী মানুষ ছিলেন। তো তার লেখাগুলোর কি অবস্থা আছে, আমি আর সালাম স্যার দুইজন গেলাম সেই বাড়িতে যাওয়ার পরে আমরা চিন্তাই করে গেছি যে ওনার লেখাগুলো যদি প্রকাশিত না হয় আমরা প্রকাশ করব। তো তার বাড়িতে তার ছেলে ছিল, ছেলে আসলো, আমাদের সাথে কথা বলল। আমরা যতই চাচ্ছিলাম যে তার লেখাগুলোকে প্রকাশ করি বা আমরা দেখিয়ে করি, কিন্তু ওই ভদ্রলোক, ওনার ছেলে লেখাগুলোকে গোপন করার চেষ্টা করতেছে। তাই এইটা আমরা বুঝতেছিলাম না। তারপরে একটা সময় যা বুঝলাম যে উনি চিন্তা করছে কে না কারা আসছে, হয়তো আমার বাবার লেখাগুলো নিয়ে যাবে, চুরি করে ফেলবে, এই মনোমানসিকতা দেখলাম ওনার মধ্যে। তখন আর ওনার সাথে আমাদের কোনো মিল পড়লো না, কথাই কাজ হলো না, মিল পড়লো না। আমরা তার আঙিনা টাঙিনা ঘুরে চলে আসলাম। তবে মানে এগুলো খুব কষ্ট লাগে। আমরা তো তার ভালোর জন্য, তাকে প্রকাশ করার জন্য, তার বিকাশের জন্য আমরা সেখানে গিয়েছিলাম। তো হয় আবার অনেক সময় আছেন কেবল কবি হয়ে উঠছেন, দু চারটে কবিতা লিখছেন, ওই সময় কি হয় মানে কেমন যেন একটা দাম্ভিকতা থাকে, আমি কবি হচ্ছে, আমি লিখছি দুই চারটে কবিতা। এই যে দীর্ঘ ধরেন সেই যে 93 সাল থেকে প্রকাশনা শুরু করেছে, লেখা শুরু তো তার আগের থেকে। তো এখনো তো মনেই করি না যে আমি কবি হয়ে গেছি, এটা মনেই করি না। দেখেন, জীবনে তো অনেক স্মৃতি। আমার আর একটা ছোট গল্প, কোকিল খুয়াড়ি নাম। আচ্ছা আচ্ছা। কোকিল খুয়াড়িটা কাজ করছে বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা মাসুম আজিজ, হুমায়ুন রহিমও। মানে এই কোকিল খুয়াড়ি আমার নাটকটাও, এটাও টেলিফিল্ম, খুব জনপ্রিয় টেলিফিল্ম, আমার দর্শক জনপ্রিয় টেলিফিল্ম। তো এই গল্পটায় কাজ করতে গিয়ে আমরা যে গ্রামে কাজ করি সেখানে গিয়েও মানে অনেক সমস্যার সম্মুখীন হই। আচ্ছা আচ্ছা। আঞ্চলিক ব্যাপার নিয়ে। তো আমরা যে কাজ করি, আমাদের কাজ করার সুন্দর একটা পরিবেশ দরকার। পরিবেশটা আমাদের খুব কঠিন। আর আমাদের সংস্কৃতির বর্তমান যে খরা চলছে, এই সময়ে আমাদের সংস্কৃতি যদি টিকে না থাকে, একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, আমি তো ছোট মানুষ, আমি তো স্বাধীনতার আগের গল্প জানি না। তারপরেও যা কিছু বই পুস্তকে পড়া, গুণী মানুষদের কাছে, স্যার সিরাজুল ইসলাম স্যারের সাথেও আমার সম্পর্ক আছে। আমি হাসান আজিজুল হক স্যারের সাথে এক রাত পাবনায়, ওনার সাথে আমি রাত্রি যাপন করি, তার স্যারের সাথে সারা রাত আমি গল্প করছি। তো এইসব বড় মানুষদের সাথে গল্প করে যেটা আমি পেয়েছি যে আমাদের ওই পাকিস্তান আমলেও আমাদের শিল্প সাহিত্য, আমাদের সাংস্কৃতিক চর্চা, এটা ছিল খুব বলিষ্ঠ, খুব শক্ত। মানে কোনো কিছুর কাছে এরা নত হয়ে কোনো কিছু করতো না। কথা বলার যে চিন্তার জায়গাটা, চেতনার যে জায়গাটা, এই জায়গাটা ছিল খুব মুক্ত। চিন্তার জায়গাটাও বড় করতে হবে, যে জাতির যত চিন্তায় চেতনায় বড়। আচ্ছা, আপনারা তো এর সাথে সাথে আর কি করতেছেন সাহিত্যের? আমি মানে আগামীতে কি নতুন পরিকল্পনা কি আছে সাহিত্য? আগামীতে আমি একটু কবিতা, তো ধরেন আজ 35-40 বছরের কবিতা টুকটাক লিখছি। আচ্ছা, মানে বেশ কবিতা লেখা আছে, কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ। তো আমি এখন আমার ছোট গল্পগুলো নিয়েই কাজ করছি। আমি একটা ছোট গল্পের
আজকে রাত্রেই শুরু করছে এটাকে স্ক্রিপ্ট করার জন্য। আচ্ছা আচ্ছা, নাটকে নাটক, হ্যাঁ, নাটকে স্ক্রিপ্ট করার কাজ হাতে নিছি। এটার নাম হলো ঘাতিনী, গল্পটার নাম ঘাতিনী। খুব মানে গল্পটা দর্শকের হৃদয়ে ছুঁয়ে যাবে। ঘাতিনী এটা আমার পরিচালক শ্রাবণ চক্রবর্তী দীপু, জি, সে কাজ করবে। তো আমি নাটকেই এখন বেশি কাজ করতে চাচ্ছি। আচ্ছা। না, নাটকের একটা সুবিধাটা হলো কি, যে নাটকের একটা সুবিধা হয় কি, যে মানুষের কাছে যাওয়া যায়। অন্য অন্য বিষয়টা যতটা কাছে, কবিতা অনেকেই এখন দেখা গেল অনেকেই কবিতাটা বোঝে না, আবার কেউ দেখা গেল যে ওই অন্য ভেবে হয়, কিন্তু নাটকটা সরাসরি দেখতে পারে। এটার জন্য একটু সুবিধা হয়। এটা আমার একটু চিন্তায় আছে, বিশেষ করে স্ক্রিপ্টগুলো যদি না, গল্পগুলোর স্ক্রিপ্ট তৈরি হয়ে থাকলে জি, তো অনেক সময় অনেক পরিচালক বা প্রযোজক এই গল্পগুলো নিয়ে কাজ করে, তাই সেই দিক কাজ করার সুবিধা হয়, তাদেরও সুবিধা হয়। ধাপিত হচ্ছি, তো সেটাই কাজগুলোই মানে করব। আর হলো এখন সাহিত্য সংস্কৃতির যে কাজগুলো, এটা আমি বলা চলে সবসময় করে থাকি। আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে আমরা একটা কল্যাণকর সমাজ চাই, কল্যাণকর একটা রাষ্ট্র চাই। যে কল্যাণকর রাষ্ট্র, যে কল্যাণকর সমাজ গড়তে গেলে সুন্দর সুন্দর মানুষ গড়তে হবে। মানুষ গড়তে, আর এই সুন্দর সুন্দর মানুষ গড়তে হলে যাপিত জীবনের সব পাঠ নিতে হবে। পাঠ নিতে হবে। জি, আপনি মানুষকে যদি মানুষ হিসেবে গড়ে তুলতে চান, বইয়ের কাছে যান, বেশি বেশি বই পড়েন এবং মানুষের জীবন থেকে শেখেন। জীবন থেকে না শিখলে আপনার একটা সাধকের একটা কথা বলে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে এই মানব ভাণ্ডে। এই মানুষ এমন একটা বিষয়, আপনি এই মানুষের যে যাপিত জীবনের যে স্তরগুলো আছে, প্রতিটা স্তরে আপনি বিশ্লেষণ করে আসেন, দেখবেন যে মানুষ হতে গেলে পারে তার যে শুভ্র পরিপাটি যে দর্শনগুলো আছে সেগুলো ফলো না করলে, জ্ঞান অর্জন না করলে আপনি মানুষ হতে পারবেন না। ওই যে জ্ঞান আত্মার উন্নতি করে। আপনার মধ্যে যদি যখন আলো ঢুকবে, আলো জিনিসটাই কি? আলো জিনিসটাই তো জ্ঞান। যখন আত্মার মধ্যে আলো ঢুকবে তখন অন্ধকার কেটে যাবে। অন্ধকার যখন কেটে যাবে তখন কি আলো বিকাশ পাবে, আপনি সব কিছু দেখতে পারবেন। ভালো মন্দের যে পার্থক্যটা আলো ঢোকার সাথে সাথে ভালো মন্দের পার্থক্যটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর যখন ভালো মন্দের পার্থক্যটা ক্লিয়ার হবে, আপনি তখন সঠিক রাস্তা দিয়ে হাঁটতে পারবেন। এই জন্য জ্ঞান অর্জন করা মানে এত বেশি জরুরি, যা পৃথিবীর সব কিছুর চাইতে জ্ঞান অর্জন করা জরুরি। আপনার একদিন একমুঠ না খাইলেও চলে, জ্ঞানহীন একটা জাতি ওটা চলেই না। প্রিয় দর্শক, আসলে আমরা কথা বললাম ইউসুফ বাশার আকাশ ভাইয়ের সাথে। আমরা আসলে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, জানাতে চাচ্ছি, সে জিনিসটা হচ্ছে যে আসলে আমাদের যে জিনিসটা বাংলাদেশের মানুষের প্রয়োজন সেটা হচ্ছে জ্ঞান। যে জাতির কাছে জ্ঞান যত বেশি, সেই জাতি তত উন্নত। আসলে আমরা উপরটাকে চাকচিক্য করতেছি, অনেক বড় বড় বিল্ডিং বানাচ্ছি, কিন্তু তার ভিতরে আলো নেই। আলোর জন্য, আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা, লেখালেখি। আপনারা বই পড়ুন, বইয়ের কাছে আসুন। আমরা যদি প্রতিদিন বেশি না 2 ঘন্টা করে যদি বই পড়ি, এই জাতি আলোর পথে ফিরবে। এটা আলোময় পৃথিবী হবে, আলোময় আমাদের বাংলাদেশটাও হবে। এই আশা ব্যক্ত করে আজকের এই ইউসুফ বাশার আকাশের কে আপনাদের মুখোমুখি করলাম, তার চিন্তা চেতন আপনাদেরকে জানালাম, তার লেখক হয়ে এটার গল্প আপনাদেরকে শোনালাম। আমরা চাই যে বাংলাদেশে যেসব লেখক আছেন, যারা সাহিত্যমনা লোকগুলি আছেন, আমার এই ডাকপত্র টিভির মাধ্যম দিয়ে আপনাদের মুখোমুখি করব, সেই আশা ব্যক্ত করেই আমার এই অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে।